অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে আদাব গল্পটির যে সমস্ত অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো একের এক কোশ্চেনে কি আছে, সমরেশ বসুর ছদ্মনাম কি? উত্তর, সমরেশ বসুর ছদ্মনাম কালকুট। একের দুই, তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো। উত্তর, তার লেখা দুটি উপন্যাসের নাম BT রোডের ধারে আর হচ্ছে গঙ্গা। এবার 2 নম্বরের কোশ্চেনে কি আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1, কোন সময় পর্বের কথা গল্পে রয়েছে? উত্তর, গল্পের বর্ণিত সময়কালটি হলো স্বাধীনতার পূর্বে, অর্থাৎ 1946 কি 47 খ্রিস্টাব্দের সময়ের কথা বলা হয়েছে। 2-এর 2 কোশ্চেন, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী দুটির পরিচয় দাও। উত্তর, ডাস্টবিনের দুই পাশে দুটি মানুষ, একজন সুতাকলের মজুর, সে জাতিতে হিন্দু, আর একজন নৌকার মাঝি, জাতিতে মুসলমান। দুজনেই ছিল দাঙ্গা পীড়িত। 2-এর 3 নম্বর কোশ্চেন, ওইটার মধ্যে কি আছে? বক্তা কিসের প্রতি ইঙ্গিত করে? উত্তর, মাঝির হাতে একটি জামা কাপড়ের ভরা পুঁটলি ছিল, বক্তা সেটার প্রতি ইঙ্গিত করেছে। 2-এর 4 কোশ্চেন, গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? উত্তর, গল্পে বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। 2-এর 5 কোশ্চেন, সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তার এই হাসির কারণ কি? উত্তর, সুতা মজুর মাঝির ঘরে ফেরার দৃশ্যের কথা ভেবে হেসেছিল। সে ভেবেছিল মাঝি ঘরে ফিরলে তার বিবি কান্নায় ভেঙে পড়বে, বলবে, মরণের মুখ থেকে তুমি ফিরে এসেছো, তার ছেলেমেয়েরা নতুন আশা নিয়ে নতুন জামা পরবে। তাই তার ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। 3-এর কোশ্চেনে এবার কি আছে, আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাব। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় দাও। তো 3-এর 1-এর কোশ্চেনে কি আছে, শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে, লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো। উত্তর, আদাব। গল্পের শুরুতে দাঙ্গা কবলিত একটি রাতের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে মিলিটারি টহলদার গাড়ি একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে পাক খেয়ে গেল। হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গা বেঁধেছে, লুটেরা বেরিয়েছে অভিযানে। অন্যদিকে গুপ্ত ঘাতকের দলও শানিত অস্ত্র হাতে পথে নেমেছে। তারা চোরাগোপ্তা আঘাত হানছে বস্তিতে বস্তিতে, জ্বলছে আগুন। মৃত্যুকাতর নারী ও শিশুর চিৎকার আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। তার উপর ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহিনী গাড়ি। তারা আইন ও শৃঙ্খলা বজায় রাখতে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি ছুটছে। 3-এর 2 কোশ্চেন, হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, ডাস্টবিন নড়ে ওঠার অব্যবহিত পরে কি দেখা গেল? উত্তর, দেখা গেল নড়ে ওঠা ডাস্টবিনের দুই পাশে দুটি মানুষ অসহায়, প্রাণভয়ে ভীত, দু চোখে সন্দেহের দোলা, আর না, তার একজন হিন্দু, অন্যজন মুসলমান। উৎকণ্ঠায় তাদের চোখে ভয় সন্দেহ মিলেমিশে আছে, দুজনেই দুজনকে হত্যাকারী ভাবছে। 3-এর 3 কোশ্চেন, হিন্দু মুসলমান সম্প্রতির আবহ গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। উত্তর, আদাব গল্পে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রতির আবহ পরিবেশ রচিত হয়েছে তা বিশেষভাবে চোখে পড়ার মতো। যেমন ডাস্টবিনের ধারে সদ্য পরিচিত দুই ভিন্নধর্মী মানুষ একসঙ্গে বিড়ি খায়, সুখ দুঃখের কথা বলে। বিশেষ করে দাঙ্গার ফলে মুসলমান নায়ের মাঝি বলে তার নৌকা হারানোর কথা, আর সুতা মজুর জানায় তার বোনের বিধবা হওয়ার কথা। তারা বুঝতে পারে না মানুষ এত নির্মম হয় কি করে। এইভাবে তারা শহরে গলিতে খুঁজিতে লুকোয়, পরস্পরকে পালিয়ে যেতে সাহায্য করে। সুতা মজুর মাঝির পরিবারের কথা ভাবে, আবার তার মৃত্যুতে বেদনাহত ও হয়ে ওঠে। এমনকি মাঝির ভাই সম্ভাষণ ও বুঝিয়ে দেয় গল্পে তাদের পারস্পরিক নির্ভরতা। 3-এর 4 নম্বর কোশ্চেন, মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো, সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে তা দৃষ্টান্ত সহ আলোচনা করো। উত্তর, শহরে দাঙ্গা বেঁধেছে হিন্দু মুসলমানে, কখনো শোরগোল, কখনো নিঃশ্রুপ মৃত্যুতে যেমন মানুষের শরীর স্তব্ধ হয়ে আসে, তেমনই স্তব্ধতা চারিদিকে। নায়ের মাঝি আর সুতা মজুর জানে না কার দিকে থেকে কখন মৃত্যু ঘনিয়ে আসতে পারে। ডাস্টবিনকে ঘিরে দুটি মানুষ ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, ছেলে মেয়েদের কথা। কিন্তু তারা কি প্রাণের বেঁচে বাড়ি ফিরবে? কথা নেই, বার্তা নেই। হঠাৎ বজ্রপাতের মতো কোথা থেকে নেমে আসে দাঙ্গা। মানুষের মধ্যে হাটে বাজারে এই হাসাহাসি, বাক্যালাপ, আর মুহূর্তেই খুন খারাপি, এমনই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্ত এ গল্পে ধরা পড়েছে। এর পরের কোশ্চেন 3-এর 5,
এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কী করে, উদ্ধৃতিটির আলোকে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটটি আলোচনা করো। উত্তর, আদাব গল্পের ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে লেখক 1947 খ্রিস্টাব্দে সংঘটিত হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গাকে ইঙ্গিত করেছেন। 1947 খ্রিস্টাব্দে 10ই আগস্ট ব্রিটিশ রাজের অবসানের পর ভারত দ্বিখণ্ডিত স্বাধীনতা পায়। সাম্প্রদায়িক রাজনীতির বীজ ভারতবর্ষকে ভারতবর্ষ, পাকিস্তান ও পূর্ব পাকিস্তানে বিভক্ত করে। ব্রিটিশ সরকার এই দেশের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে বিভাজন তৈরি করেছিল তার পরিণতি 1947 খ্রিস্টাব্দের সাম্প্রদায়িক দাঙ্গা। তারপরে প্যারা করে লিখবে, শহরের তখন 144 ধারা আর কারফিউ জারি হয়েছে, যার ফলে দলবদ্ধভাবে কোথাও ঘোরাঘুরি করা যাবে না কিংবা নির্দিষ্ট সময় ছাড়া বাড়ির থেকে রাস্তায় বেরোনো যাবে না। সব সময় চলছে মিলিটারি টহল, কিন্তু তার মধ্যেই কোনো জায়গা থেকে ভেসে আসছে গোলাগুলি শব্দ, শোরগোল। কারণ হিন্দু ও মুসলমানের মধ্যে দাঙ্গা বেঁধেছে, যে যাকে পারে হত্যা করেছে। গুপ্তঘাতকের দল ছড়িয়ে আছে চারিদিকে, সুযোগ পেলেই তারা পরস্পরকে হত্যা করতে উদ্যত। অথচ হাটে বাজারে মানুষের মধ্যে কত হাসাহাসি, কথোপকথন, আর তারপরেই সবাই মেতে ওঠে এমন নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডে। এরপরে 4 নম্বর কোশ্চেনে কী আছে, নিম্নলিখিত বাক্যগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। 4-1 কী আছে, রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। তো এই কোশ্চেনটার আমাদের তাৎপর্য আমাদের বিশ্লেষণ করতে হবে যে এটার ব্যাখ্যাটা কী। উত্তর, উদ্ধৃতাংশটি সমরেশ বসুর লেখা আদাব গল্প থেকে গৃহীত, মানে এই লাইনটা আদাব গল্প থেকে নেওয়া হয়েছে। এরপর আমরা তাৎপর্যটা বিশ্লেষণ করব যে আসলে কি। এখানে লেখক ইতিহাসের একটি বিশেষ সময়ের কথা বলেছেন, সালটা 1946 সাল। বাংলাদেশের প্রধান শহরে তখন দাঙ্গা বেঁধেছে হিন্দু মুসলমানে। সেই দাঙ্গা ঠেকাতে রাতের শহরে ছুটে চলেছে মিলিটারি টহলদার গাড়ি, যার শব্দে কেঁপে উঠেছে রাত্রির নিস্তব্ধতা। এমনই একটি গাড়িকে দেখা গেল ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে পাক খেতে। এই কথাটি লেখক উক্ত পঙ্গক্তিটির মাধ্যমে বলেছেন। 4-2 কোশ্চেন, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল। উত্তর, উদ্ধৃতাংশটি সমরেশ বসুর আদাব গল্প থেকে গৃহীত। এবার তাৎপর্যটা কী লিখব। লেখক 1947 খ্রিস্টাব্দে দাঙ্গা বিধ্বস্ত একটি শহরের ছবি ফুটিয়ে তুলেছেন আলোচ্য পঙ্গক্তির মাধ্যমে। এখানে ডাস্টবিনের পাশে যে দুটি নিস্পন্দন নিশ্চল প্রাণীর কথা বলা হয়েছে তারা আসলে একজন হিন্দু সুতামজুর আর অন্যজন মুসলমান নায়ের মাঝি। তো উভয়ের দৃষ্টি ভয়, সন্দেহ আর উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে বলে তাদের এরকম অবস্থা। 4-3 কোশ্চেন, থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। উত্তর, উদ্ধৃতাংশটি সমরেশ বসুর আদাব গল্প থেকে গৃহীত। তাৎপর্য কী লিখব আমরা। একজন হিন্দু ও একজন মুসলমান উভয়ে প্রাণভয়ে ভীত হয়ে একটি গলির সামনে পড়ে থাকা ডাস্টবিনের পাশে আশ্রয় নেয়। তখন কাছাকাছি শোরগোল শুনে পেয়ে তারা সেখান থেকে পালানোর পথ খোঁজার চেষ্টা করে, সেই কথা এখানে বর্ণিত হয়েছে। কিন্তু অবস্থা ভালো নয় দেখে সুতামজুর আর ন্যায়ের মাঝিকে পালিয়ে যেতে নিষেধ করে। মাঝি ভাবে মজুরের হয়তো কোনো বদ অভিপ্রায় আছে এবং এরকম কিছুক্ষণ চলতে থাকার পর সুতামজুর ন্যায়ের মাঝিকে জিজ্ঞেস করে সে কোন জাতির লোক সে জানে না। শেষে যদি তাকে মারার জন্য তাদের দলবল নিয়ে আসে। এরকম কথা শুনে আশ্চর্য হয়ে মাঝি তখনই স্থানকাল ভুলে রাগে দুঃখে চেঁচিয়ে ওঠে। এবার 4 নম্বর কোশ্চেন, অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। উত্তর, সমরেশ বসু আদাব গল্পে থেকে উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। তাৎপর্য, দাঙ্গা বিধ্বস্ত একটি শহরে দুটি গলির মধ্যখানে অবস্থিত একটি ডাস্টবিনকে ঘিরে একজন মুসলমান নায়ের মাঝি এবং একজন হিন্দু সুতামজুর গোপনে আশ্রয় নিয়েছে, কিন্তু তারা কেউ একে অপরের পরিচয় জানে না। অবশেষে সুতামজুর নায়ের মাঝিকে এক বিড়ি খেতে দেয়, তার জন্য চায় আগুন, কিন্তু ভিজে দেশলাই কাঠি জ্বলতে চায় না। এক সময় মাঝি সুতো মজুরের হাত থেকে দেশলাইটি প্রায় ছিনিয়ে নিয়েই জেলে ফেলে, আর প্রকাশিত হয় তার আসল পরিচয়। চমকে উঠে সুতো মজুর, কাঠি নিভে যায় বাতাসে। ঠিক সেই সময় অন্ধকারের মধ্যে দুই জোড়া চোখ অবিশ্বাস্য উত্তেজনায় বড় হয়ে ওঠে। সমরেশ বসু এইভাবেই আদাব গল্পে ইতিহাসের একটি বিশেষ সময়কে তুলে ধরেছেন। আজকের এই
আদাব গল্পের অনুশীলনীর প্রশ্নগুলি এই পর্যন্তই। এরপর পরবর্তী কোশ্চেনগুলো তোমরা সেকেন্ড পার্টে পেয়ে যাবে। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।